হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইউ অল ইয়োর ওন ইউটিউব চ্যানেল। প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যাকাউন্টিংয়ের কিছু বেসিক টার্ম নিয়ে আলোচনা করেছিলাম এবং কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা অ্যাকাউন্টিংয়ের আরও কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। প্রথমে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট। গোয়িং কনসার্ন কনসেপ্ট কি বলছে? বেসিক্যালি গোয়িং কনসার্ন কনসেপ্ট হচ্ছে একটা অ্যাজাম্পশন বা অনুমান। আমরা বিজনেসের যখন অ্যাকাউন্টস করব, আমরা এটা অনুমান করে চলবো যে বিজনেসটি ফিউচারে একটা লং পিরিয়ড ধরে চলতে থাকবে বা অনেক সময় ধরে চলতে থাকবে, সেটা বন্ধ হবে না। আমরা এই অ্যাজাম্পশন নিয়ে অ্যাকাউন্টস করব। তাহলে কি বলছে? গোয়িং কনসার্ন প্রিন্সিপাল ইজ দ্য অ্যাজাম্পশন দ্যাট অ্যান এন্টিটি উইল remain in business for the foreseeable future or business will continue to exist for a long period in the future. তাহলে গোয়িং কনসার্ন কনসেপ্ট এটাই বলছে যে একটা বিজনেস, আমরা যখন কোনো বিজনেসের অ্যাকাউন্টস করব, তখন আমরা এইটা অনুমান করে অ্যাকাউন্টস করব যে বিজনেসটা ইন ফিউচারে বন্ধ হবে না বা অনেক লং পিরিয়ড ধরে চলতে থাকবে। যদি কখনো গোয়িং কনসার্ন কনসেপ্ট প্রিন্সিপাল যদি ব্রেক হয়, তখন কি হবে? এর আগে ক্লাসে আমরা যখন কস্ট কনসেপ্ট বা হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট আলোচনা করেছিলাম, তখন দেখেছিলাম যে আমরা অ্যাকাউন্টিংয়ে সবসময় হিস্টোরিক্যাল কস্ট যে ভ্যালুটা, ওটাই আমরা বিজনেসে এন্টার করে থাকি বা রেকর্ড করে থাকি। কিন্তু যখন গোয়িং কনসার্ন কনসেপ্ট ব্রেক হবে, তখন কস্ট কনসেপ্টটা তখন অ্যাপ্লাই হবে না। তখন কি হবে? যে আমরা অ্যাসেটের রিয়ালাইজেবল ভ্যালুর উপরেই বিজনেসে রেকর্ড করব। তাহলে সেটা একটা অন্য ট্রিটমেন্ট আছে, আমরা পরে আলোচনা করব ওটা নিয়ে। তাহলে এখন গোয়িং কনসার্ন কনসেপ্ট এটাই বলছে যে একটা বিজনেস ইন ফিউচারে লং পিরিয়ড ধরে চলতে থাকবে। এরপরে আমরা যে বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট। ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট অ্যাকাউন্টিংয়ের। ফিউচারে আমরা যত অ্যাকাউন্টস করব, এই ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্টের উপরে বেস করেই করব। ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট কি বলছে? The dual aspect concept state that every business transaction need to record in two different account. তাহলে বলছে কি, আমরা বিজনেসে যে সমস্ত ট্রানজাকশানের এন্ট্রি করে থাকি, সেগুলো কি হয়, দুটো অ্যাকাউন্টে ইফেক্ট করে থাকে বিজনেসে। আমরা এই ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্টটাকে ডবল এন্ট্রি অ্যাকাউন্টিংও বলে থাকি। তাহলে ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট কি করছে? একটা ট্রানজাকশান যখন আমার বিজনেসে অকার হচ্ছে বা ঘটছে, তখন আমরা সেই ট্রানজাকশানটাকে দুটো অ্যাকাউন্টসে রেকর্ড করে থাকি। অ্যাকাউন্টস কি জিনিস আমরা অ্যাকাউন্টিংয়ের বেসিক টার্ম করার সময় দেখেছিলাম যে ট্রানজাকশানগুলোকে যে প্লেসে রেকর্ড করি প্রত্যেকটা ট্রানজাকশানকে, সেটাই হচ্ছে অ্যাকাউন্টস। তাহলে ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট বলছে ব্রিং ইনটু নোটিস হাউ এভরি ট্রানজাকশান এন্ড আপ ইফেক্টিং টু অ্যাকাউন্ট। তাহলে ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট কি বলছে? যে একটা ট্রানজাকশান কিভাবে দুটো অ্যাকাউন্টে ইফেক্ট তৈরি করে ক্লোজ হয়। যেমন যদি আমরা দেখি যে আমরা একটা বুকস পারচেস করেছি, যদি আমরা দেখি আমরা একটা বুকস পারচেস করেছি, তাহলে এখানে দুটো জিনিস কি হচ্ছে? বুকস ইন হচ্ছে আমাদের বিজনেসে, এবং কি হচ্ছে? বুকস ইন হচ্ছে, আর কি হচ্ছে? ক্যাশ আউট হচ্ছে। তাহলে দুটো অ্যাকাউন্টে ইফেক্ট পড়লো, একটা হচ্ছে আমার ক্যাশ অ্যাকাউন্টে, আর একটা হচ্ছে আমরা যে পারচেস করেছি বুকস, সেই অ্যাকাউন্টে ইফেক্ট পড়লো। তাহলে এরকম প্রত্যেকটা ট্রানজাকশান অ্যাকাউন্টিংয়ের কি হবে? দুটো অ্যাকাউন্টসে ইফেক্ট করবো। আমরা একে ডুয়েল এন্ট্রি অ্যাকাউন্টিংও বলে থাকি। এরপরে দেখি যদি আমরা একটা ফার্নিচার পারচেস করি, বিজনেসের জন্য আমরা একটা ফার্নিচার যদি পারচেস করি, তাহলে এখানেও দুটো জিনিস হচ্ছে, একটা ইন হচ্ছে আর ক্যাশ আউট হচ্ছে। তাহলে বোঝা গেল, তাহলে এই দুটো অ্যাকাউন্টেই আমার ইফেক্ট পড়ছে। তাহলে এটাই বলতে চেয়েছে যে ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট ব্রিং ইনটু নোটিস হাউ এভরি ট্রানজাকশন এন্ড আপ ইফেক্টিং টু অ্যাকাউন্ট। দুটো অ্যাকাউন্টে ইফেক্ট তৈরি করে ডুয়েল এন্ট্রি কনসেপ্ট বা ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট। তাহলে ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট কি জিনিস বোঝা গেল। এরপরে যে অ্যাকাউন্টিং কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট। আমরা এর আগে অ্যাকাউন্টিংয়ের পিরিয়ডিসিটি কনসেপ্টে দেখেছিলাম যে অ্যাকাউন্টস আমরা একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য করে থাকি। সাধারণত 1 বছর হয়ে থাকে একটা অ্যাকাউন্টিং পিরিয়ড। এরপরে আমরা যে দুটো সিস্টেমে অ্যাকাউন্টস করে থাকি সেটা হচ্ছে একটা ক্যাশ সিস্টেম আর একটা হচ্ছে অ্যাক্রুয়াল সিস্টেম। ক্যাশ সিস্টেমে কি হচ্ছে, একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে আমরা যতটা পরিমাণ ক্যাশ রিসিভ করব বা পেমেন্ট করব, সেটাকেই আমরা এন্ট্রি করব। যদি ক্যাশ বা রিসিভ পেমেন্ট না হয়, তাহলে সেটাকে আমরা এন্ট্রি করব না। ক্যাশ সিস্টেম খুবই লিমিটেড ইউজ হয় অ্যাকাউন্টিংয়ে। কিছু কিছু অর্গানাইজেশানে বা কিছু কিছু ট্রাস্ট আছে, সেগুলোতে এখনও ক্যাশ সিস্টেম ইউজ হয়, বা সেটা খুবই লিমিটেড। আমরা অ্যাকাউন্টিংয়ে বেসিক্যালি অ্যাক্রুয়াল সিস্টেমই ইউজ করে থাকি। অ্যাক্রুয়াল সিস্টেম কি বলছে, যে একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে কি বলছে, আমরা সেই সমস্ত ট্রানজাকশানকে
তখনই রেকর্ড করে নেব, যখনই সেটা ঘটবে। ট্রানজাকশন যখনই ঘটবে, ট্রানজাকশন রেকর্ডেড হোয়েন দে অকার, বোঝা গেল? মানে যখনই ট্রানজাকশনটা ঘটবে তখনই আমরা বিজনেসে এন্ট্রি করব, সেটা আমরা ক্যাশ রিসিভ করি বা না করি। তাহলে এখানে অ্যাক্রুয়াল বেস অ্যাকাউন্টিং ইজ অ্যান অ্যাকাউন্টিং টেকনিক দ্যাট রিকোয়ার ইন্ডিভিজুয়াল টু রেকর্ড এভরি ট্রানজাকশন টু দ্য বুকস অফ অ্যাকাউন্ট অ্যাজ অ্যান্ড হোয়েন দে অকার। যখনই সেটা ঘটবে তখনই সেটা আমরা বিজনেসে রেকর্ড করব। তাহলে আমাদের কাছে ক্যাশ আসুক বা না আসুক সেটা আমরা দেখব না। জিনিসটা বোঝা গেল? যেমন আমরা একটা উদাহরণ দিয়ে এখানে যদি দেখি যে রেভিনিউ ইজ রেকগনাইজড হোয়েন দে আর্নেড। এখানে বলছে কি রেভিনিউ আমরা তখনই রেকগনাইজড করব যখন সেটা আর্নেড হবে। যেমন কি বলছে, যেমন আমরা যদি সেল করে দিই, আমরা যদি সেল করি গুডস, তাহলে তখনই আমরা এন্ট্রি করব, সেই অ্যাকাউন্টিং পিরিয়ডেই আমরা এন্ট্রি করব যেই অ্যাকাউন্টিং পিরিয়ডে সেটা সেল হয়েছে। আমরা এটা দেখবো না যে সেই সেল করে আমরা টাকা পেয়েছি কি পাইনি। আবার এক্সপেন্সেসের ক্ষেত্রেও তাই, যখনই এক্সপেন্সেস হবে আমরা সেই অ্যাকাউন্টিং পিরিয়ডেই সেটাকে আমরা রেকর্ড করব। এক্সপেন্সেস আর রেকগনাইজড হোয়েন দে আর ইনকার্ড, যখনই হবে তখনই আমরা তাকে রেকর্ড করব। একটা উদাহরণ দিয়ে আমরা যদি দেখি, তাহলে ধরে নেওয়া যাক আমরা একটা বাড়ির জন্য রেন্ট পে করে থাকি প্রত্যেক মাসে। তো একটা মাসে কি হয়েছে, পে করিনি, আমরা কি বলেছি রেন্টটা পরের মাসে পে করব বা পরের বছরে পে করব। কিন্তু এই সিচুয়েশনে কি হচ্ছে, আমরা কি ক্যাশ ইনফ্লো বা ক্যাশের আউটফ্লো তো এখানে হয়নি, তাহলে আমরা এটা এখানে কিভাবে রেকর্ড করব? তাহলে অ্যাকুরাল বেসিস কনসেপ্ট বলছে যে এই রেন্টটাকে আমরা ওই অ্যাকাউন্টিং পিরিয়ডেই রেকর্ড করব যেই অ্যাকাউন্টিং পিরিয়ডের রেন্ট ডিউ আছে। তাহলে এখানে আমরা কি করব, রেন্ট অ্যাকাউন্টকে কি করব, ডেবিট করব। কিন্তু আমরা তো ক্যাশ তো দেইনি, তাই ক্যাশকে কি আমরা ক্রেডিট করতে পারবো? ক্যাশ বেরোয়নি আমাদের কাছ থেকে। তাহলে এই রেন্টটা কি হচ্ছে, ডিউ আছে, তো রেন্টটা আমাদেরকে ফিউচারে পে করতে হবে বা পরের বছরে পে করতে হবে। তাহলে একটা লাইবিলিটিস তৈরি হলো বিজনেসের উপরে যে আমাকে এই রেন্টটা পরে পেড করতে হবে। তো আমরা এখানে কি করতে পারি, আউটস্ট্যান্ডিং রেন্ট বলে এন্ট্রি করব। তাহলে আউটস্ট্যান্ডিং রেন্ট হচ্ছে একটা লায়াবিলিটিস, এটা আমাদেরকে পে করতে হবে, একটা অব্লিগেশন তৈরি হলো বিজনেসের যে রেন্ট পে করতে হবে। তাহলে বেসিক্যালি অ্যাকুরাল কনসেপ্ট এটাই বলছে যে আমরা ক্যাশের ইনফ্লো হোক বা না হোক, যখনই ট্রানজাকশন ঘটবে আমরা তখনই তাকে সেই অ্যাকাউন্টিং পিরিয়ডেই রেকর্ড করব। তাহলে জিনিসটা বোঝা গেল। এবং আমরা কি দেখেছি যে অ্যাকাউন্টিং ডুয়েল অ্যাসপেক্টে কাজ করে থাকে। তাহলে এখানে ডুয়েল অ্যাসপেক্টও আমাদের হলো যে একদিকে রেন্ট পে করলাম, খরচা হলো, একদিকে সেই খরচাটা আমরা যখন দিচ্ছি না তখন একটা অব্লিগেশন বা লায়াবিলিটি হিসাবে আউটস্ট্যান্ডিং রেন্ট হিসাবে আমরা এন্ট্রি করলাম। পরে যখন আমরা পে করে দেবো তখন কি করব, আউটস্ট্যান্ডিং রেন্টটাকে আমরা ডেবিট করে দেবো, তখন আমাদের ক্যাশ বেরিয়ে যাবে, তখন ক্যাশকে আমরা ক্রেডিট করে দেবো। তাহলে অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা যে অ্যাকাউন্টিং কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাচিং কনসেপ্ট। ম্যাচিং কনসেপ্ট কি বলছে, এক্সপেন্সেস ইনকার ইন অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড শুড বি ম্যাচ উইথ রেভিনিউ ডিউরিং দ্যাট পিরিয়ড। তাহলে ম্যাচিং কনসেপ্ট বলছে আমরা সেই অ্যাকাউন্টিং পিরিয়ডে যতটা রেভিনিউ আর্ন করেছি সেই রেভিনিউটা আর্ন করতে যতটা এক্সপেন্সেস খরচা হয়েছে সেটাকেই একমাত্র ম্যাচ করিয়ে এন্ট্রি করব। যেমন একটা উদাহরণ হিসেবে আমরা যদি দেখি, বললাম যে আমরা 100টা পেন পারচেস করেছি, আমাদের পেনের বিজনেস আছে, আমরা 100টা পেন পারচেস করেছি 1000 টাকা দিয়ে, ঠিক আছে। এবারে আমরা সারা বছরে কি করেছি, 50টা পেন সেল করেছি ধরলাম 800 টাকা দিয়ে। তাহলে আমাদের রেভিনিউ কত হলো, রেভিনিউ হলো কত, 800 টাকা। কিন্তু আমাদের প্রফিট কত বেরোবে? তাহলে এখানে ম্যাচিং কনসেপ্ট বলছে যে এই 800 টাকা যে রেভিনিউটা কতটা পেন বিক্রি করে হয়েছে, 50টা পেন। এই 50টা পেন কিনতে যে পরিমাণ খরচা হয়েছিল বা 50টা পেনকে আনতে বিজনেসে যে খরচা হয়েছিল সেই খরচাটাকেই রেভিনিউর সাথে ম্যাচ করাবো। তাহলে এখানে কি দেখলাম যে রেভিনিউ কত হলো, 800 টাকা, কিন্তু 50টা পেন আমাদের বিজনেসে কিনতে কত খরচা হয়েছিল, 500 টাকা। তাহলে আমাদের প্রফিট কত দাঁড়াবে, যে 300 টাকা হচ্ছে প্রফিট। তাহলে ম্যাচিং কনসেপ্ট এটাই বলছে আমরা সেই পরিমাণ রেভিনিউকে ম্যাচ করাবো সেই পরিমাণ রেভিনিউ আর্ন করতে যে পরিমাণ এক্সপেন্সেস হয়েছে। তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে আমরা কিন্তু 100টা পেনের উপরে পারচেস করতে যতটা 1000 টাকা খরচা হয়েছিল আমরা সেটাকে কিন্তু ধরবো না, সেরকম ধরলে আমাদের 200 টাকা এখানে লোকসান দেখাবে। কিন্তু ম্যাচিং কনসেপ্টে এটাই বলছে যে আমরা 800 টাকা ইনকাম করতে কত টাকা কস্ট লেগেছিল সেটাকেই আমরা এক্সপেন্সেস হিসেবে মাইনাস করব। রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস ইকুয়াল টু প্রফিট। বোঝা গেল জিনিসটা। তাহলে ম্যাচিং কনসেপ্ট বলছে এক্সপেন্সেস ইনকার্ড ইন অ্যান অ্যাকাউন্টিং পিরিয়ড, একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে যতটা এক্সপেন্সেস করেছি
শুড বি ম্যাচ উইথ রেভিনিউ ডিউরিং দ্যাট পিরিয়ড, এবং সেই পিরিয়ডে আমরা কতটা রেভিনিউ আর্ন করেছি তার সাথে ম্যাচ করিয়েই প্রফিটটা ক্যালকুলেট করতে হবে। তাহলে জিনিসটা বোঝা গেল যে ম্যাচিং কনসেপ্টে। আজকে এ পর্যন্তই। আমরা আজকে এই ক্লাসে 4টে অ্যাকাউন্টিং কনসেপ্ট শিখলাম। একটা হচ্ছে গোয়িং কনসার্ন কনসেপ্ট, আর একটা ডুয়েল অ্যাসপেক্ট কনসেপ্ট বা ডবল এন্ট্রি অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট, আর একটা হচ্ছে ম্যাচিং অ্যাকাউন্টিং কনসেপ্ট। যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করতে পারো বা মেল করতে পারো। তাহলে আবার পরের ক্লাসে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে কানেক্টেড, স্টে ওয়েল, মেক শিওর ইউর অ্যাটমসফিয়ার গ্রিন অ্যান্ড ক্লিন।